আচ্ছা, আজকে টপিক হচ্ছে গাউসের উপপাদ্যের প্রমাণ। কোনটা করব? বদ্ধ তলের বাইরে অবস্থিত আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে ধরলাম এটা একটা বদ্ধ তল, সেই বদ্ধ তলের নাম দেয়া হলো এস। এই বদ্ধ তলের বাইরে কিছু পরিমাণ আধান রয়েছে, বা বাইরে ও বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান রয়েছে। এখন এই প্লাস কিউ পরিমাণ আধানের জন্য এই বদ্ধ তলের জন্য বা বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করলাম, ও বিন্দুকে শীর্ষ বিন্দু করে একটা ঘন কোণ অঙ্কন করা হলো। তাহলে এইখানে একটা ও বিন্দু, তাহলে ধরলাম এইটা একটা ক্ষেত্রফল ডিএস অন। তাহলে এই ডিএস অনের জন্য ও বিন্দুকে শীর্ষবিন্দু করে ঘনকোণ অঙ্কন করা হলো। তাহলে এই হচ্ছে ঘনকোণ অঙ্কন করছি আমি, এখানে হচ্ছে ঘনকোণ অঙ্কন করা হলো। এবার এই ঘনকোণ অঙ্কন করার পর এটাকে আস্তে আস্তে এদিকে বাড়িয়ে দেওয়া হলো। দেখা যাবে এই পয়েন্টে বা এইখানে দেখবে তোমরা নতুন একটা সারফেস বা ছোট্ট একটা সারফেস ডিএস2 ধরলাম, ডিএস2কে ছেদ করেছে। তাহলে ও বিন্দুকে শীর্ষবিন্দু করে যদি আমি ঘন কোণ অঙ্কন করি তাহলে দেখা যাবে ডিএস1 এবং ডিএস2কে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই যে ঘনকোণটার নাম হলো সেটা হচ্ছে ডি ওমেগা। এবার কি করা হলো, এই যে ছোট্ট যে ক্ষেত্রফল নিয়েছি ডিএস1 এবং হচ্ছে ডিএস2, এই ডিএস1 এবং ডিএস2 উপর একটা বিন্দু নেওয়া হলো পি বিন্দু, সাপোজ একটা পি বিন্দু, এবং এখানে একটা বিন্দু নেওয়া হলো সাপোজ আর বিন্দু। তাহলে দুটো বিন্দু নেওয়া হলো পি বিন্দু এবং আর বিন্দু। তাহলে এই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হয়? একদম সোজা এই বরাবর হলো ক্ষেত্র প্রাবল্য, মানে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড দেখা গেল আমার এখানে আর বিন্দু দিয়ে গেল। তাহলে আর বিন্দুতে কি হবে? ইলেকট্রিক ফিল্ড এইদিকে। ঠিক আছে তো? তাহলে প্লাস কিউ পরিমাণ আধানের জন্য পি পয়েন্টে ক্ষেত্র ভেক্টর হচ্ছে ধরলাম E1। তাহলে এইদিকে হলো E1 এর ভেক্টর। আবার আর বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এই ডিএস2 ক্ষেত্রফলের ওপর বিন্দুতে ই ভেক্টর হচ্ছে E2। এটা ধরলাম E2 ভেক্টর। তাহলে আমরা কি কি অ্যাজাম্পশন করলাম? একটা বদ্ধতল রয়েছে, বদ্ধতলটার নাম হচ্ছে এস। বদ্ধতলের বাইরে ও বিন্দুতে আধান রয়েছে, এর জন্য ক্ষেত্রফল নির্ণয়। তাহলে ধরা যাক বা ধরি এস একটি বদ্ধতল, এস এর মানে বদ্ধতলের বাইরে, এস এর বাইরে ও বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান আছে। ঠিক আছে, ওকে শীর্ষ বিন্দু করে ডিএস1 এবং ডিএস2 ক্ষেত্রফলকে নিয়ে ডি ওমেগা কোণের ঘনকোণ অঙ্কন করা হলো। ডিএস1 ও ডিএস2 ক্ষেত্রফলকে নিয়ে ডি ওমেগা ঘনকোণ
অঙ্কন করা হলো। ঠিক আছে, DS1 এবং DS2 উপর দুটি বিন্দু P বিন্দু এবং R বিন্দু নেওয়া হলো। তাহলে DS1 ও DS2 তলের ওপর দুটি বিন্দু P ও R এগুলো করা হলো। নেক্সট, এবার দেখো, তাহলে প্লাস কিউ আধানের জন্য P পয়েন্টে ক্ষেত্র ভেক্টর হচ্ছে ধরলাম OP বরাবর এইদিকে E1, আবার প্লাস কিউ আধানের জন্য DS2 ক্ষেত্রফলের ওপর R বিন্দুতে ক্ষেত্র ভেক্টর হচ্ছে E2। তাহলে লিখে নিই, তাহলে E1 হলো P বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য। ঠিক অনুরূপভাবে E2 হচ্ছে R বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য। আমি ধরলাম O থেকে P এর দূরত্ব R1, এইটুকু হচ্ছে R1। তাহলে OP সমান হচ্ছে R1 এবং O থেকে R বিন্দুর দূরত্ব হচ্ছে R2 এবং OR সমান হচ্ছে R2। ঠিক আছে, এবার দেখো যে DS1 ক্ষেত্রফল রয়েছে, যে DS1, তাহলে এই DS1 তলের ওপর আমার ক্ষেত্র ভেক্টর কোন দিকে হয়? লম্ব। তাহলে এই যে DS1 এই পয়েন্টে ক্ষেত্র ভেক্টর হচ্ছে লম্ব, মানে এইদিকে। তাহলে এইটা হচ্ছে DS1 ক্ষেত্র ভেক্টর। ঠিক অনুরূপভাবে DS2 যে ক্ষেত্রফল আছে তার ক্ষেত্র ভেক্টর হচ্ছে এর উপর লম্ব, মানে এরকম, এটা হচ্ছে DS2 ভেক্টর। অ্যাঙ্গেল হচ্ছে ধরলাম এইটা হচ্ছে θ1 আর এইটা হচ্ছে θ2। ঠিক আছে, এবার দেখো, তাহলে E1 ভেক্টরে DS1 এর দিকে উপাংশ কত হচ্ছে? E1 ভেক্টরের DS1 এর উপাংশ হচ্ছে E1 cos θ। অনুরূপভাবে E2 ভেক্টরের লম্ব দিকে মানে DS2 দিকে উপাংশ হচ্ছে E2 cos θ2, এটা θ1 cos θ2। তাহলে এইদিকে উপাংশ হচ্ছে E2 cos θ2 এইদিকে। ঠিক আছে, তো তাহলে ওগুলো লিখে নিই। তাহলে আমি কি পেলাম? E1 ভেক্টরের DS1 ক্ষেত্র ভেক্টরের দিকে বা DS1 এর দিকে উপাংশ E1 cos θ1, আবার E2 ভেক্টরের DS2 এর দিকে উপাংশ হচ্ছে E2 cos θ2 এবং E2 এর DS2 এর দিকে উপাংশ কত হচ্ছে? E2 cos θ2। তাহলে E2 cos θ2 এদিকে আমরা পেলাম। এবার দেখো, এইখান থেকে যে DS1 এর দিকে তড়িৎ ফ্লাক্সটা কত হচ্ছে? ইনওয়ার্ড, মানে ভেতরের দিকে। আবার এই যে DS2 ক্ষেত্র আছে তার জন্য আমার তড়িৎ ফ্লাক্স হচ্ছে বাইরের দিকে। তাহলে ভিতরের দিকে তড়িৎ ফ্লাক্স আমরা জানি সবসময় নেগেটিভ হয় এবং বাইরের দিকে তড়িৎ ফ্লাক্স সবসময় কি হয়? পজিটিভ হয়, মানে ধনাত্মক হয়। তাহলে আমরা কি জানি? তাহলে অতএব DS1 ক্ষেত্রফলের মধ্য দিয়ে
তড়িৎ ফ্লাক্স, তাহলে গাউসের সূত্র অ্যাপ্লাই করে পাচ্ছি, তড়িৎ ফ্লাক্স সমান হচ্ছে মাইনাস E1 cos theta 1 ইন্টু ds1 তড়িৎ ফ্লাক্স। কেন? আমরা জানি ফ্লাক্স সমান হচ্ছে ফাই সমান হচ্ছে E ডট ds, এটা আমরা জানি, এটাই করলাম। ঠিক অনুরূপভাবে ds2 ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হচ্ছে E2 cos theta 2 ইন্টু ds2, পজিটিভ হবে কেন এটা বাইরের দিকে। ঠিক অনুরূপভাবে ds2 ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স, মধ্য দিয়ে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স সমান হচ্ছে E2 cos theta 2 ইন্টু ds2, ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, নেক্সট, তাহলে প্লাস কিউ আধানের জন্য ds1 এবং ds2 এর মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে? অতএব মোট তড়িৎ ফ্লাক্স, অতএব মোট তড়িৎ ফ্লাক্স সমান হচ্ছে মাইনাস E1 cos theta 1 ইন্টু ds1 প্লাস E2 cos theta 2 ইন্টু ds2। এবার দেখো পি পয়েন্টে প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড বা ক্ষেত্র প্রাবল্য কত? E1 কত হয় আমরা জানি, 1/4 epsilon নট ইন্টু কিউ বাই r1 স্কোয়ার। এটা হচ্ছে পি পয়েন্টে দূরত্ব কত? r1, এর জন্য r1 স্কোয়ার। ঠিক অনুরূপভাবে আর বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে? E2, তাহলে E2 সমান কত হচ্ছে? 1/4 epsilon কিউ বাই r2 স্কোয়ার। এগুলো আমরা জানি, এই ভ্যালু দুটো এখানে পুট করে দাও, তাহলে হয়ে গেল। নেক্সট, তাহলে আমরা আলটিমেট কি পেলাম? আমরা পেলাম মোট তড়িৎ ফ্লাক্স, এটাকে আমরা ধরলাম ফাই ধরলাম, তাহলে ফাই ইজ ইকুয়াল টু ইউনের মানটা পুট করি 1/4 epsilon কিউ বাই r1 স্কোয়ার cos theta 1 ইন্টু ds1 প্লাস E2 মানে হচ্ছে 1/4 epsilon কিউ বাই r2 স্কোয়ার cos theta 2 ইন্টু ds2। এবার কি করবে? এক জায়গায় কোন সব, তাহলে ফাই সমান হচ্ছে 1/4 epsilon ইন্টু কিউ ds1 cos theta 1 বাই r1 স্কোয়ার প্লাস 1/4 epsilon, তাহলে কিউ বাই কিউটাকে এক জায়গায় করলাম ds2 cos theta 2 বাই r2 স্কোয়ার। দেখো এইটা মনে হচ্ছে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা, আবার এটা মানে কি? সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা, তাহলে ds1 cos theta 1 বাই r1 স্কোয়ার মানে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ হচ্ছে ডি ওমেগা, এটাও কত? ডি ওমেগা। অতএব তাহলে কিউ বাই 4 epsilon, এটা হচ্ছে ডি ওমেগা প্লাস এটা মাইনাস হবে কিউ বাই 4 epsilon, এটা হচ্ছে ডি ওমেগা। তাহলে কেটে গেল, মনে হচ্ছে 0 পেলাম। তাহলে আমরা কি পেলাম? আলটিমেট বদ্ধতলের বাইরে যদি কোনো আধান থাকে তাহলে সেই আধানের জন্য আমরা গাউসের সূত্র প্রয়োগ করলেও কি পাবো? দেখা যাবে আমার মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? 0 হবে। তাহলে গাউসের উপপাদ্য সে বদ্ধতলের বাইরে হোক বা বদ্ধতলের ভিতরে হোক সবসময় কি হবে? প্রযোজ্য হবে।